তো আয়তঘন অধ্যায় করার আগে তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটা হলো আয়তক্ষেত্র আর একটা হলো বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র দেখতে কিরকম, দেখো এখানে আমি একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি। এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। দেখো এই যে একটা বাহু এবং এই একটা বাহু, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান। এই এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের যে বাহুটা বড় সেই বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যে বাহুটা ছোট সেটাকে বলা হয় প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য সমান ধরে নিলাম এ, প্রস্থ সমান ধরে নিলাম বি। এবং এই আয়তক্ষেত্রের কয়েকটি সূত্র আছে। প্রথম সূত্র হলো, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য আমি এ ধরেছি, প্রস্থ আমি বি ধরেছি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। যখনই তোমাকে ক্ষেত্রফল বলবে তখনই ওই ক্ষেত্রফলটা বের করার পরে একটা বর্গ বসাবা, তারপরে এখানে এককটা হলো অঙ্কতে যদি দেওয়া থাকে মিটার, তাহলে এককের জায়গায় বর্গ মিটার, যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে বর্গ সেন্টিমিটার। একক যেটা দেওয়া থাকবে সেটা এককের জায়গায় বসবে। তাহলে দেখো, তারপরে আয়তক্ষেত্রের পরিসীমা আছে। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। এক কথা, তুমি পরিসীমা সমান জানবে যে যার পরিসীমা বের করতে দিবে তার প্রতিটি বাহুকে যোগ করলে যেটা হয় সেটাই হলো পরিসীমা। যেমন আমি এটাকে যদি ধরি, তাহলে এটা এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটাও এ, আর এটা যদি বি হয় তাহলে এই বাহুটায় বি, কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় আয়তক্ষেত্রের। তাহলে দেখো এখানে আমি প্রত্যেকটা বাহুকে যোগ যদি করি তাহলে কিন্তু আমি এই আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। তাহলে যোগ করছি, দেখো এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তাহলে দেখো এখানে কটা এ আছে, দুটো এ আছে, তাহলে এখানে হবে 2a প্লাস বি কটা আছে, দুটো, তাহলে 2b। এখানে আমি যদি 2 কমন নিই তাহলে a প্লাস বি। এটাই এখানে লেখা হয়েছে যে পরিসীমা হলো 2 গুণ a প্লাস বি একক। এবারে দেখো আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণ কাকে বলে বা কর্ণ আয়তক্ষেত্রের কোন জায়গাটা, দেখো আমরা এই যে একটা শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দুগুলো যদি আমি একটা সরল রেখা টানি বিপরীত শীর্ষবিন্দু দিয়ে, এই যে একটা সরল রেখা গেল বা রেখাংশ, এটাই হলো আয়তক্ষেত্রের কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? আমরা কর্ণের দৈর্ঘ্যটা লিখছি, দেখো √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য মানে এ, প্রস্থ মানে বি। এটা আমরা কিভাবে পাবো? দেখো এই পোর্শনটা বা এই যে আমি মাছ দিয়ে যে সরলরেখাংশ টানলাম, সেইখানে দুটো ত্রিভুজে ভাগ হয়েছে আয়তক্ষেত্রটা। এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ। তুমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে জাস্ট ইমাজিন করো বা ভাবো এখানে যে এইটা হলো দৈর্ঘ্য আর এইটা হলো প্রস্থ। তো এই ক্ষেত্রে আমরা জানি যে একটা ত্রিভুজের যদি, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি, আমরা দেখে বুঝতে পারছি যে এটা 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের এই তোমার যে একটা সরলরেখাংশ থাকে তার উপরে প্রস্থটা হলো লম্ব হিসাবে থাকে। তাহলে এটা হলো কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। আর আমরা জানি 90 ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে তার নাম কি? অতিভুজ। তাহলে এইখানে দেখো আমি লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি, অতিভুজ আছে। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারি? যে পিথাগোরাসের উপপাদ্যর সাহায্যে আমরা এটা বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান, আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আছে অতিভুজ, এটা থেকে যাবে লম্ব স্কয়ার। লম্ব কোনটা? এখানে দেখো এই যে প্রস্থ যেটা, এটাই তো লম্ব, তাহলে বি স্কয়ার প্লাস ভূমি, ভূমি হলো এই যে নিচেরটা, তাহলে এটা হলো এ স্কয়ার। আমরা অতিভুজটাকে ধরে নিলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি। তাহলে অতিভুজটা হলো এ বি স্কয়ার। তাহলে অ্যাকচুয়ালি এ বি সমান কত হবে? যদি আমরা এখানকার বর্গটা তুলে দিই তাহলে এদিকে বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার।
তাহলে এ বিটাই তো এখানে কর্ণ, আয়তক্ষেত্রে এ বিটা হলো এখানে কর্ণ। তাহলে আমরা দেখো কর্ণ সমান কি পেলাম, √a² প্লাস b²। এটা আমরা আয়তক্ষেত্র গেল। এবার আমাদের বর্গক্ষেত্রটা দেখো। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যখন বের করব, এখানে যখন আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছিলাম তখন দেখো দুটো বাহুকে কি করছিলাম, আমি গুণ করে দিছিলাম। এখানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এ গুণ এ অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাই দুটো একে যদি আমি একসঙ্গে গুণ করি তাহলে কি হয়, a²। ক্ষেত্রফল আছে তাই এখানে বর্গ একক হবে। একইভাবে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 4a একক। কারণ আমি পরিসীমা মানেই বললাম যে যতগুলো বাহু থাকবে সমস্ত বাহুকে আমরা যোগ করে দেবো। তাহলে কটা বাহু আছে এখানে দেখো, 4টি বাহু আছে, a যোগ a যোগ a যোগ a, 4টি বাহু, তাই এখানে 4a একক। একইভাবে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করব। দেখো এখানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যখন আমরা বের করেছিলাম, এখানেও ঠিক একইভাবে আমরা যদি বের করি তাহলে এটা হলো কর্ণ, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। তাহলে এ বি² অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব হলো a² প্লাস ভূমিও হলো এ, তাহলে a²। এ বি স্কয়ার সমান a² যোগ করলে হবে 2a²। এ বি সমান √2a²। তাহলে রুটের ভিতর দেখো কটা এ আছে, দুটো এ আছে, তাহলে একটা এ বেরিয়ে আসলো, এখানে √2 হলো। সেটা এখানে করা হয়েছে। দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক। এবার আমাদের যেটা একটা আয়তঘন আঁকছি, আয়তঘন আঁকার জন্য তোমাকে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এটা হলো একটা আয়তক্ষেত্র, এখান থেকে আমি আয়তঘন আঁকবো। দেখো আমি একটা আয়তঘন আঁকলাম। তাহলে আয়তঘন দেখতে কিরকম, একটা দেশালাইয়ের কাঠির মতো, কিংবা আমি যদি বলি একটা ইটের মতো, বা তোমরা যে ঘরে বসে আমার এই ভিডিওটা দেখছে সেই ঘরটাকে তুমি একটা আয়তঘন ভাবো। ধরো তুমি যে ঘরটাতে বসে আছো সেই ঘরের এটা হলো মেঝে বা তল, যেটাকে আমরা বলি তল। তুমি এই জায়গায় বসে আছো। কেউ যদি ধরে নাও, তুমি ধরে নাও এইখানে বসে আছো, এইখানে বসে আছো, তুমি এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা বড় সরলরেখাংশ আছে, বা তোমরা যেটা দেখতে পাচ্ছ একটা দেওয়াল, সেটাই হলো দৈর্ঘ্য। যেটা ছোট দেওয়াল আছে সেটা হলো প্রস্থ। তোমরা ইমাজিন করবা, ধরে নাও সেখানে চারদিকে 4টা দেওয়াল আছে আর উপরে একটা ছাদ আছে। এখন আমরা এই যে আয়তঘনটা আঁকলাম, এই আয়তঘনে টোটাল কতগুলো তল আছে। তাহলে তল কতগুলো আছে দেখো, এখানে আমরা প্রথমে দেখব তল কতগুলো আছে। দেখো তল কতগুলো আছে, তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের নিচে একটা তল, ওপরে একটা তল, তাহলে দুটো তল হলো। তুমি যে সাইডে বসে আছো সেই দিকে একটা তল, তার বিপরীত সাইডে একটা তল, তাহলে টোটাল দুটো তল হলো। আর আর একটা তল আছে, তুমি যেদিকে বসে নাও তার মানে তুমি ধরো এই সাইডে বসে আছো, তাহলে তুমি তো এইদিকে বসে নাও, তাহলে এদিকের একটা তল এদিকের একটা তল, তাহলে টোটাল কটা তল হলো, টোটাল 6টা তল হলো। ঠিক আছে, দেখো আমি তোমাদের সামনে একটা আয়তঘন নিয়ে আসলাম। এটা জুতোর বাক্স। এই জুতোর বাক্সটা কিন্তু পুরো আয়তঘনের মতো দেখতে। দেখো এখানে কটা তল আছে, দেখো এই জুতোর বাক্সের নিচে একটা তল আছে, ওপরে একটা তল আছে, তাহলে দুটো তল হলো। এ একটা তল, এ একটা তল, তাহলে কটা তল হলো, ওপরে আর নিচে দুটো, এ একটা টোটাল 4টে। আবার এদিকে একটা আছে, এদিকে একটা তল আছে, তাহলে টোটাল কটা তল হলো আমার এই জুতোর বাক্সটার, 6টা তল হলো। তাহলে
এইখানে এই যে আয়তঘনটা আছে, দেখো আমি যদি এটাকে এইভাবে রাখি, ছবিটা আমার এরকম ভাবে আছে। এইখানে ছবিটা আছে, দেখো এরকম ভাবে আছে এই ছবিটা। জাস্ট বোর্ডে এখানে আমি এঁকেছি, তোমরা জাস্ট এটা ইমাজিন করে নাও যে এই জুতোর বাক্সটা এখানে আঁকানো আছে। তাহলে দেখো এখানে তল কটা পাচ্ছি আমি, তল পাচ্ছি টোটাল এখানে আমি 6টি। আরো কি কি আছে আমার এখানে, ধার। ধার কোনগুলো, এই দেখো এই যে এক একটা রেখাংশ না, এগুলো হলো ধার। তাহলে ধার কতগুলো আছে, ধার কতগুলো আছে এখানে বের করো। তুমি জুতোর বাক্স থেকে ভাবো না, এই যে এটা একটা ধার, এইটা একটা ধার, এইটা একটা ধার, এইটা একটা ধার। তাহলে দেখো এরকম ভাবে উপরে 4টে ধার আছে, নিচে 4টে ধার আছে। দেখো 1 2 3 4টে। তাহলে উপরে 4টে ধার, নিচে 4টে ধার, 8টা হলো। ঠিক এই যে এগুলো তো একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, এইটা একটা ধার, এইটা একটা ধার। তাহলে 4 কোণায় 4টি ধার আছে। তাহলে টোটাল ধার আমার কতগুলো হলো, 12টি। তল হয়েছে আমার 6টি। আর একটা আছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কতগুলো আছে, শীর্ষবিন্দু কোনগুলো, এই দেখো এগুলো হলো এক একটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে শীর্ষবিন্দু আছে আমার 8টি। যদি আমরা ছবিতে দেখি, দেখো এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এ একটা, এ একটা। তাহলে টোটাল উপরে 4টি, নিচে আছে 4টি শীর্ষবিন্দু। তাহলে আমার টোটাল 8টি শীর্ষবিন্দু পেলাম। তাহলে একটা আয়তঘনের টোটাল আমরা তল, ধার এবং শীর্ষবিন্দু সম্পর্কে ধারণা আনলাম। এবার একটা আয়তঘনের আর কি কি আছে, এই আয়তঘনের আমরা প্রথমে নির্ণয় করব সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল টোটাল কটি তল আছে আমার, 6টি তল আছে। দেখো এইখানে এই আয়তঘনটি ওপরের পোরশনটা, এটা একটা আয়তক্ষেত্র। আয়তঘনের যে ওপরের দিকটা, ওপরের যে তলটা, এটা একটা আয়তক্ষেত্র। তলের যেটা মেঝে, তোমরা যেটা যে ঘরে বসে আছো সেই ঘরে যেটা মেঝে, সেটাও একটা কি আয়তক্ষেত্র। এই সাইডটাও আয়তক্ষেত্র, এই সাইডটাও আয়তক্ষেত্র, এই সাইডটাও আয়তক্ষেত্র। এখন তুমি এই জুতোর বাক্সটার আমি এইভাবে রাখলাম। তাহলে দেখো এইখানে এটা একটা তল, ওপরের তল, এইখানে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, দৈর্ঘ্য প্রস্থ। ঠিক একইভাবে এইখানে দেখো এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ ওপরের তলের। তাহলে ওপরের তলের ওপরে কি আছে আমি ধরলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান এ ধরে নিলাম। একইভাবে এইখানে এটা কি প্রস্থ, প্রস্থ সমান আমি বি ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ হলো বি। তাহলে দেখো আমরা এবার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করছি। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি বললাম প্রথমে যেটা উপরে যেটা তল আছে ওটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, উপরের যে তল, উপরের যে পোরশন, অর্থাৎ এই জুতোর বাক্সের উপরের এই জায়গাটার আমার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো এ আর প্রস্থ হলো বি, আমরা এখানে লিখে দিয়েছি। একইভাবে নিচেও তো আছে, উপরে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর নিচেও তো দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে। উপরের ছাদটা আমার দেখো, উপরের এটার ক্ষেত্রফল আর নিচের যে ক্ষেত্রফল সেটা তো সমান। যদি সমান হয় তাহলে টোটাল এটা হলো উপরের দিকে গেল, আর একটা নিচেও আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেমন দুটো তল হলো, কিন্তু টোটাল আমার 6টা তল আছে, আমার দুটো তল এখন পর্যন্ত বেরোলো। এবার দেখো তুমি এইটা একটা তল, বা হ্যাঁ এটা একটা তল আর এটা একটা তল, দুটো তল আছে। এই তলটার এটা হলো দৈর্ঘ্য আর এই যে এই পোরশনটা এটা হলো প্রস্থ। তার মানে আমি ধর এটা হলো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এ, কারণ প্রত্যেকটা এইখানে এই বাহু, এই সরলরেখাংশটা যা দৈর্ঘ্য হবে এই সরলরেখাংশটা সেই একই দৈর্ঘ্য হবে। তাহলে এইটা হলো প্রস্থ, এটাকে আমি ধরে নিলাম, এটাকে অ্যাকচুয়ালি প্রস্থ না, এটা বলতে গেলে উচ্চতা। এই উচ্চতাটা আমি এইচ ধরে নিলাম, এইচ। তাহলে এটা দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ মানে উচ্চতা।
তাহলে এখানে দেখো এই সাইডটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সাইডটারও দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো এইচ। তাহলে এখানে এক দিক আছে, এইখানে একটা দিক আছে, তাহলে এইদিকে আবার এ গুণ এইচ প্লাস, একইভাবে এটা যেরকম গেল সেই একইভাবে দেখো এটা একটা দিক আছে, তাহলে এই তলটারও আমরা দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ এখানে এটা হলো প্রস্থ ধরেছিলাম আর এটা হলো উচ্চতা। তো আমরা এখন যে তলকে ধরছি সেই তলের এই সরলরেখাংশটা যেহেতু বড়, তাহলে আমরা এটাকে ধরলাম দৈর্ঘ্য, এটাকে ধরছি প্রস্থ। তাহলে দেখো এটা কি 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 ধরা আছে আমার, এটাই বি, প্রস্থ হলো বি আর উচ্চতা হলো এইচ। এই এখানে এদিকে যেরকম আছে ঠিক এই তলটা এখানেও আছে, তাহলে আর একটা হবে বি গুণ এইচ। দেখো একই সংখ্যা আমি ডবল ডবল পেয়েছি, একই সংখ্যা আমি ডবল ডবল পেয়েছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 2ab যোগ 2ah প্লাস 2bh। এইখানে আমরা 2কে যদি কমন নিই তাহলে ab প্লাস ah প্লাস bh। তাহলে দেখো এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে দেখো 2 এ মানে কি, এ মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস এই এ মানে দৈর্ঘ্য গুণ উচ্চতা, একইভাবে বি মানে প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা সমগ্র তলের এই যে দেখতে পাচ্ছ এই যে আয়তক্ষেত্রের মতন দেখতে একটা জুতোর বাক্স, এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা হলো এটা। তাহলে এটা কি হবে, বর্গ একক। তাহলে দেখো আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করলাম, এখন এর 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব। 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, 4 দেওয়াল মানে কি, আমার এই ওপরকার যে ছাদ আর নিচকার যে তল সেটা বাদ যাবে। তাহলে জুতোর বাক্স থেকে আমি ওপরের তল আর নিচের তলটা বাদ যাবে। তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের ওপরের যে ছাদ সেই ছাদ, আর তুমি যে মেঝেতে বসে আছো সেই মেঝে বাদ যাবে। যদি তাই বাদ যায় তার মানে আমার কোনটুক বাদ যাবে, এই যে এই পোর্শনটা পুরোটাই বাদ চলে যাবে। এই যে এই পোর্শনটা পুরোটাই কি চলে যাবে, বাদ চলে যাবে, কারণ এটা ছিল ছাদের ক্ষেত্রফল, এটা ছিল মেঝের ক্ষেত্রফল। তাহলে এই পোর্শনটা আমার বাদ চলে যাবে, শুধু 4টে দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে 4টে দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখানে দেখো এ গুণ এইচ কটা আছে, দুটো আছে, আমি এইচ লিখে দিলাম, শুধু তোমরা বুঝতে পারবে কারণ এখানে একবার লিখেছি। আবার একইভাবে বিএইচ প্লাস বিএইচ, তাহলে এখানে এইচ কতগুলো আছে, এইচ আছে দেখো দুটো, তাই 2ah প্লাস 2bh। তাহলে 2 যদি কমন নিই তাহলে ah প্লাস bh, তাহলে 2 এ মানে কি, এ মানে এখানে হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ এইচ মানে উচ্চতা, প্লাস বি মানে হলো প্রস্থ আর এইচ মানে উচ্চতা। এটা হয়ে গেল আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে একটা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করলাম। এরপরে আমরা এর কর্ণের দৈর্ঘ্য বের করব। দেখো কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে বের করি। কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে এই ছবিটাকে আমরা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই জায়গাটা মুছে দিলাম, যারা খাতায় লিখছো তারা দেখে দেখে এটা লিখে নাও। দেখো আমি এই যে বাক্সটা আছে এই বাক্সটার কর্ণ মানে তোমরা সবসময় জেনে রাখবে যে যে চতুর্ভুজের বা যে আয়তঘনের বা যে ঘনকে তোমাকে কর্ণ বের করতে বলবে, কর্ণ মানে তুমি সেই জায়গাতে সবচেয়ে লম্বা বেশি কোথায় একটা দণ্ড রাখতে পারবে। তাহলে এই যে জুতোর বাক্স বা তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের সবচেয়ে বেশি
লম্বা দণ্ড কোথায় রাখতে পারবে? দেখো তুমি ধরে নাও এইখানে বসে আছো, এইখানে তোমাকে একটা বড় লম্ব দণ্ড রাখা দেওয়া হলো, তুমি যদি এই সোজা রাখো, তাই সোজা তো ছোট, এই সোজা রাখা যাবে না। আবার তুমি যদি এই সোজা রাখো, বড় আছে বাট এর থেকেও আর একটা বড় জায়গা আছে, সেটা হলো তুমি যদি এই কোণা থেকে একদম ওপরের এই কোণা অর্থাৎ নিচের এই কোণা থেকে, নিচের এই কোণা থেকে ওপরের এই কোণা পর্যন্ত কোনো একটা দণ্ড রাখো, সেটা হবে সবচেয়ে লম্বা একটা দণ্ড। অর্থাৎ আমরা যদি ছবিতে দেখি, তাহলে ছবিতে দেখতে পাবো যে কেউ ধরে নাও এই কোণায় বসে আছে, এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত যে একটা দণ্ড রাখবো, এটাই হবে সবচেয়ে বড় দণ্ড। তাহলে কি হচ্ছে, এটাই হবে সবচেয়ে বড় দণ্ড। অর্থাৎ আমি এই যে একটা কোণায় বসে আছি, এই কোণা থেকে একদম বিপরীত আর একটা যে কোণা আছে, শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত যে দণ্ডটা রাখতে পারবো, সেটাই হবে এইটা কর্ণ। তাহলে এই কর্ণ বের করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, সেটা হলো ওপরের তলের কর্ণ। অর্থাৎ এই যে আমি জুতোর বাক্সটা ধরে আছি, এই জুতোর বাক্সর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা আমরা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা একটা কি, এটা একটা কর্ণ। তো ওপরের তলের কর্ণ। আর এটা যেটা ডট 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 আঁকানো আছে, সেটা হলো এই কোণা থেকে একদম নিচের এই কোণা পর্যন্ত, ওপরের এই কোণা থেকে নিচের এই কোণা পর্যন্ত যে দণ্ড, সেটা হলো এই ডট 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 ডট। দেখো ছবিটা ভালো করে দেখে নাও যারা বুঝতে পারছো না। ওপরের এই কোণা, এই শীর্ষবিন্দু থেকে নিচের এই শীর্ষবিন্দু পর্যন্ত যে দণ্ড, সেটাই হলো ডট 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 ডট। তাহলে এইখানে আমরা এইখান থেকে এইটুকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, অলরেডি আমরা নির্ণয় করেছিলাম প্রথমে। সেটা হলো, এটা হলো কি উপরের তলের কর্ণ। উপরের তলের কর্ণ মানে উপরের তলটা হচ্ছিল একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এটার নাম দিলাম আমি এ বি। তাহলে অ্যাকচুয়ালি এখানে এ বি যেটা হলো, সেটা হলো √অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা এ বিটা নির্ণয় করলাম, কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে বিসি। এটা আয়তঘন, এই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বিসি এর দৈর্ঘ্য। দেখো এই যে এ বি সি, আমরা এখানে একটা ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজটার এই যে এইখান থেকে এইটা যদি কর্ণ হয়, আর এই কোণটা কিন্তু এখানে 90 ডিগ্রি, এই কোণটা হবে এখানে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অতিভুজ। তাহলে বি সি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব মানে এ সি স্কয়ার প্লাস ভূমি হলো এখানে এ বি তার স্কয়ার। তাহলে এসি এর মান আমরা অলরেডি জানি। এসি এর মানে এখান থেকে এটা এই জায়গাটা যা উচ্চতা, এর রেখাংশটা যা উচ্চতা, এই এসি এরও ঠিক একই উচ্চতার সমান হবে। তাহলে এসি মানে হলো এখানে এইচ স্কয়ার। এবি মানে কত দেওয়া আছে, এবি মানে আমরা বের করেছি √অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এখানে বি সি স্কয়ার সমান এটা পেলাম। তাহলে বিসি সমান √অফ এটা কি ছিল, এই বাহুটা ছিল √a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে আছে এ বি তার স্কয়ার, তার মানে এটার স্কয়ার হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এইচ স্কয়ার প্লাস এইখানে দেখো রুট আছে আর এখানে 2 আছে, তার মানে এই পুরো মাথাটার উপরে বা পুরো যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের উপরে কি আছে 1/2। তাহলে 2 আর রুট এখানে কেটে যাবে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইলাম তোমাদেরকে, সেটা হলো দেখো এই জায়গাটা আমি এখানে করছি, এই যে √a স্কয়ার প্লাস বি স্কয়ার তার স্কয়ার আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এই রুট, এটা মানে আমরা 1/2 লিখতে পারি, আবার এখানে একটা 2 আছে, 2 যদি কেটে যায় তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারই থাকে না, সেটাই থাকলো। আমি রুটটা আর 2টা কেটে দিলাম, তাহলে এখানে থাকছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে বিসি সমান √অফ এ মানে কি দৈর্ঘ্য, আমরা সাজিয়ে নিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস
প্রস্থ স্কোয়ার প্লাস এইচ মানে উচ্চতা স্কোয়ার। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হলো? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান, দেখো আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করলাম। তাহলে একটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হলো রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তোমরা যদি এই বেসিক ধারণাটা রাখো তাহলে আয়তঘনের দিয়ে যতগুলো অঙ্ক দিবে তোমরা যদি এটা ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু সমস্ত অঙ্কই পারবে। আর এই সেম ভাবে আমরা ঘনকেরটাও বুঝবো। ঘনকেরটাও তোমাদের জন্য আমি সামনে ভিডিওতে আবার নিয়ে আসছি। দেখো তোমাদেরকে আমি ঘনকটাও এখানে বলে দিচ্ছি। আমি একটা ঘনকের ছবি এইখানে আঁকছি। দেখো ঘনকের ছবি আমি এইখানে আঁকছি। বা এটা আমি ঘনক আঁকছি না, তোমরা এই আয়ত ঘনটা পুরোটা দেখে নাও। আমি এখানে ছবিটা আঁকবো ঘনকের, ঠিক আছে? কিংবা আমরা উপরে ছবিটা আঁকি, ঠিক আছে? উপরে ছবিটা আঁকছি। দেখো বুঝতে পারবে না ছোট করে বলে, ঠিক আছে বড় করে যাচ্ছি। দেখো এবার আমি একটা ঘনক আঁকছি। ঘনক মানে সবসময় জানবে যে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো সমান, এবং এটা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, সেই সমস্ত ধারণা থেকে আসবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি? সমান। তাহলে আমরা এই ঘনকেরও প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে সমান হবে। অর্থাৎ এটা যদি a সেন্টিমিটার হয়, এটাও a সেন্টিমিটার, এটাও a সেন্টিমিটার। অর্থাৎ এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই কি হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে এই ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলে সব জায়গাতেই কি হবে? a, এটা হবে a, 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 এখানেও a, এখানেও a। একই ধারণা যে উপরের যে তল সেখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, নিচের যে তল সেখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই পোর্শনে যেটা আছে, অর্থাৎ আমি জুতোর বাক্স দিয়ে বলেছিলাম যে এই পোর্শনে বা এই তলটা যেটা আছে সেটাও দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেখানেও আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে সমান, তাই প্রতিটি রেখাংশের দৈর্ঘ্য এখানে সমান হচ্ছে। তাহলে এটা এ আছে, অর্থাৎ আমরা এখানে একবারই করে দিচ্ছি। এ এইচটা হবে এখানে এ, এখানে দুটোই হবে এখানে এ। তাহলে অ্যাকচুয়ালি দুই যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে আমার এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে এটা আমরা দেখো মুছে দিচ্ছি। তাহলে এখানে টোটাল কটা এ স্কোয়ার আছে? তিনটে এ স্কোয়ার আছে। তাহলে 3 দুগুণে 6 এ স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কোয়ার। এ মানে হলো কি যে এই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা হবে 6 ইন্টু বাহু স্কোয়ার। একইভাবে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব। 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে উপরের তল আর নিচের তল বাদ যাবে, শুধু 4টে দেওয়ালের ক্ষেত্রফলকে আমরা ধরবো। 4টে দেওয়ালের ক্ষেত্রফলে যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সবগুলো এখানে এ হবে, এটাও এ, এটাও এ। তাহলে আমরা কি পাচ্ছি? যে 4টে বাহুর ক্ষেত্রফল বা 4টি তলের ক্ষেত্রফল। 4টি তল কি কি হলো? এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে 4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি হলো 4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। এখানেও তাই, বর্গ একক। এবার দেখো আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য এখানেও ঠিক কর্ণ হবে উপরের এই শীর্ষবিন্দু থেকে নিচের এই শীর্ষবিন্দু পর্যন্ত যে দণ্ডটা রাখা যাবে সেটাই হবে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা তো আমার নিচের তলের শীর্ষবিন্দু থেকে উপরের যে তল আছে সেই তলের শীর্ষবিন্দু পর্যন্ত যেটা যে সবচেয়ে যে বড় দণ্ড রাখা যাবে সেটাই কর্ণ।
এখানেও ঠিক একইভাবে আমরা উপরের তলের আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে উপরের তলের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি ছিল ওইখানে? ওইখানে ছিল আমার √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। ওই সূত্রটা এখানে আমরা ফেলবো। তাহলে আমরা এখানে ধরে নিলাম এটা বি, এটা সি, আর এটা হলো এ। তাহলে বি সি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে তাহলে বি সি স্কোয়ার সমান লম্ব ধরে নিলাম আমি এ বি স্কোয়ার, লম্ব হলো এখানে এ বি স্কোয়ার প্লাস ভূমি হলো এখানে বি সি স্কোয়ার। এই যে আমি বি সি সমান √2 ইন্টু এ লিখেছি, এটা যদি না বুঝতে পারো তাহলে দেখো এইখানে আমি কি করেছি, এসি মানে উপরের তলের কর্ণের দৈর্ঘ্য, উপরের তলের কর্ণের দৈর্ঘ্য এ সি স্কোয়ার, এটা একটা অতিভুজ। তাহলে কি হবে, লম্ব স্কোয়ার, লম্ব মানে লম্বটাও এ স্কোয়ার, ভূমিটাও হলো এখানে এ স্কোয়ার। তাহলে এখানে টোটাল 2a স্কোয়ার, এ সি স্কোয়ার সমান, তাহলে এ সি সমান কি হবে, √2a স্কোয়ার। এখান থেকে এ দুটো এ আছে বর্গমূলের ভিতর, তাই একটা এ বেরোলো, যে √2 হলো। তাহলে এটা হলো a √2 বা √2 ইন্টু এ। তাহলে দেখো এখানে বি সি স্কোয়ার সমান এবি, এবি এর মান কত, এ স্কোয়ার, আর বিসি এর মান হলো √2 ইন্টু এ তার স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা হলো এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, বিসি স্কোয়ার সমান, তাহলে বিসি সমান √3a স্কোয়ার, এ বাইরে বেরিয়ে এলো, তাহলে √3 থাকলো এত একক। তাহলে বিসি সমান কি হলো, √3 ইন্টু বাহু একক। এটাই হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এই অধ্যায় থেকে আয়তক্ষেত্র প্রথমে শিখলাম, বর্গক্ষেত্র শিখলাম, তারপরে আয়তঘনের যত সূত্র আছে সমস্ত সূত্রগুলো আমরা এখানে প্রমাণ করে দেখালাম, ঠিক একইভাবে ঘনকটা প্রমাণ করে দেখালাম। এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে জানো, তাহলে আয়তঘনের যত অঙ্ক আছে আশা করছি 90% অঙ্ক তোমরা নিজেরাই সলভ করে ফেলবে।